আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। গোপালগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 6 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হরিণ্যকান্দি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে 3 বন্ধুর মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ জানায়, কাশিয়ানী থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী ফরিদপুরের বোয়ালমারি যাচ্ছিল দীপু দাস, বিশাল নাগ ও হৃদয় মৃধা নামের 3 যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হরিণ্যকান্দি এলাকায় পৌঁছলে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 3 জনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোডের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মিরসরাইয়ের রুবেল বড়ুয়া, নিপ্পু বড়ুয়া ও সানি বড়ুয়া। তারা 3 জন বন্ধু হোটেল থেকে নাস্তা করে ফেরার পথে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল জানাবেন যে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আসলে যেমনটি বলেছেন, আজ ছিল সরকারি ছুটির দিন, শুক্রবার, যেই কারণে কিন্তু মহাসড়কে কিন্তু গাড়িগুলো কম ছিল। সেই জন্য কিন্তু যে গাড়িগুলি চলছিল সেগুলির গতি ছিল ওভার স্পিড। যেহেতু রাতের বেলা মেশিনটি আছে, মেশিন গান, সেটা দিয়ে আসলে তাদেরকে ফলো করার কোনো সুযোগ ছিল না। ভোর 4টার সময় 3 বন্ধু মিলে কিন্তু তারা একটি দোকানে গিয়েছিলেন নাস্তা করার জন্য, এবং সেই নাস্তা শেষ করে তারা যখন আসলে ইউটার্ন দিয়ে ঘুরছিল, সেই মুহূর্তে তাদেরকে কিন্তু আসলে অজ্ঞাত একটি বাস তাদেরকে ধাক্কা দেয়, এবং ধাক্কা দিলে কিন্তু তারা ঘটনাস্থলেই মারা যায়। এর পরপরেই কিন্তু আসলে মিরসরাই থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যান, এবং তারা কিন্তু সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় আনেন। পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে কাউকে কিন্তু আসলে পোস্টমর্টম করা হয়নি। এরপরে তাদেরকে তাদের লাশ নির্দিষ্ট আত্মীয় স্বজনের জিম্মায় দিয়ে দেওয়া হয়, এবং এরপরে তারা তাদের যেই আনুষ্ঠানিকতাগুলো আছে সেগুলো তারা সারছেন। এবং এলাকাতে কিন্তু একটি শোকের মাতম তৈরি হয়েছে, যেহেতু আসলে তিনজন কিন্তু একই এলাকার বাসিন্দা, এবং তারা কিন্তু ধন্যবাদ আপনাকে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুত গতির গণপরিবহন মেট্রো রেল এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুর 3:30টার পরিবর্তে 3টা থেকে চলাচল করবে। ফলে বন্ধের দিন মেট্রো রেল চলাচলের সময় বাড়ল। সেই হিসেবে উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর 3টায় ছাড়বে এবং সবশেষ ট্রেন রাত 9টায় ছাড়বে। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন দুপুর 3:20 ছাড়বে এবং সবশেষ ট্রেন রাত 9:40 ছাড়বে। উভয় দিকের চলাচলের প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে 10 মিনিট। উত্তর স্টেশন থেকে শুক্রবার দুপুর 2:45 থেকে এবং মতিঝিল স্টেশন থেকে দুপুর 3:05 একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একই সঙ্গে র্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে। শেখ হাসিনাকে দুর্নীতির মডেল বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লোক দেখানো উন্নয়নের নামে দেশ থেকে হাজার লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। বলেন, দেশে শেখ হাসিনার গ্যালাক্সির পরিমাণ দুর্নীতি। তার ভাগ্নি টিউলিপ লন্ডনে দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন। পাসপোর্ট বাতিল করে দিলেও ভারত কিসের ভিত্তিতে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে জানতে চায় দেশের মানুষ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রূপপুর পারমাণবিক প্রকল্প রাশিয়ার সাথে চুক্তি করেছে 500 কোটি টাকা। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার যে ভাগ্নি, সে আবার ইংল্যান্ডের এমপি। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন, এই লাইন সে ক্রস করতে পারেনি। শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে আছে এটা কিন্তু বলতে পারছে না। বাংলাদেশের তার যে 2টি পাসপোর্ট, সেই 2টি পাসপোর্ট, একটা কূটনৈতিক পাসপোর্ট, একটা জেনারেল পাসপোর্ট, দুটাই বাতিল করেছে।
কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ঘরে থাকা ঘুমন্ত এক শিশুর প্রাণ গেছে, নিখোঁজ রয়েছে আরো দুজন। গেল রাত আনুমানিক 11টার দিকে উপজেলার মৌছুনি 26 নম্বর ক্যাম্পের G2 ব্লক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ক্যাম্পের সহকারী ইনচার্জ মোস্তাক আহমেদ। স্থানীয়রা জানিয়েছেন, রাতে হঠাৎ বাজারের পাশে আগুন লাগে, মুহূর্তেই আগুন ক্যাম্পে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় শতাধিক ঘরবাড়ি। ক্যাম্প ইনচার্জ মোস্তাক আহমেদ জানান, কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাখাইনে আরাকান আর্মির কর্তৃত্ব যত বাড়বে, এ অঞ্চল ঘিরে ভূ রাজনীতি ততই জটিল হবে বলে আশঙ্কা নিরাপত্তা ও কূটনৈতিক বিশ্লেষকদের। রোহিঙ্গা প্রত্যাবাসন যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি মিয়ানমারের প্রতিবেশী ভারত চীনের ভূ রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়নেও দেখা দেবে টানাপোড়েন, যা বাংলাদেশের দুশ্চিন্তার কারণ হতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। রাখাইন পরিস্থিতি নিয়ে বিপুল দেব রায়ের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন শফিকুল আলম। মিয়ানমারের পশ্চিম উপকূলে রাখাইন প্রদেশ, আয়তন ৩৬,৭৬২ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের দিক থেকে রাখাইন এতটাই গুরুত্বপূর্ণ যে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির লোভনীয় দৃষ্টি এর দিকে। এই অঞ্চলের সমুদ্রসীমাকে বঙ্গোপসাগরের সবচেয়ে সমৃদ্ধ এলাকা বলা হয়, যেখানে রয়েছে থানসো নামে বিশাল গ্যাস ক্ষেত্র। বঙ্গোপসাগর তীরবর্তী এই প্রদেশে যোগাযোগ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগ রয়েছে চীনের, দৌড়ে পিছিয়ে নেই ভারতও। বিশ্লেষকদের মতে মিয়ানমারের অন্যান্য অঞ্চলের তুলনায় রাখাইন প্রতিবেশী দেশগুলোর জন্য বেশি আগ্রহের। তবে রাখাইন রাজ্য মিয়ানমার জান্তা সরকার থেকে আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় অঞ্চলটির দিকে বিশ্ব মোরালদের আলাদা দৃষ্টি পড়েছে। প্রতিবেশী হিসেবে চিন্তার ভাঁজও বেড়েছে। বাংলাদেশের সীমান্তে রাখাইন অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ওরা একটা স্বায়ত্তশাসন পাবে অথবা স্বাধীনতাও ডিক্লেয়ার করতে পারে, সেটাও জানি না ইন্টারন্যাশনাল রিকগনিশন পাবে কিনা। তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করেনি এখনো। এখন সেটা দেখা যাবে তখন, যদি তারা পুরোপুরি স্বাধীনতা ঘোষণা করে তখন অন্যরকম প্রশ্ন দাঁড়াবে। বাংলাদেশের সক্রিয় অবস্থান জানান দিতে মিয়ানমার সরকারের বাইরে আরাকান আর্মির সাথে যোগাযোগ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। চীন এবং ভারত যদি তাদের সাথে যোগাযোগ করতে পারে, আমাদের উচিত, এবং হয়তো হচ্ছে, আমি ঠিক জানি না, কিন্তু এটা স্বাভাবিক যে আমার অ্যাক্রস দি বর্ডার কি আছে তাকে আমার সাথে যোগাযোগ করাটা আমার মনে হয় উচিত হবে। সমন্বিতভাবে কোনোভাবে এই সমস্যার সমাধান করা সম্ভব কিনা, মিয়ানমারের ভিতরে একটা আভ্যন্তরীণ স্টেবিলিটি আসে, তাহলে হয়তো এটা কিছুটা শুরু হতে পারে। বিলিয়ন ডলারের প্রকল্পগুলোর জন্য এই অঞ্চলের স্থিতিশীলতা চীন ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা পরোক্ষভাবে বাংলাদেশকে লাভবান করবে। ভূরাজনৈতিক দিক থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যটি অনেকটা গুরুত্বপূর্ণ হওয়ায় বিশ্বের অনেক রাষ্ট্র এখন দৃষ্টি ওই রাজ্যটির প্রতি। তাই আরাকান আর্মিদের এই সশস্ত্র বিদ্রোহ কোন দিকে যাচ্ছে সেটি নজর রাখছেন তারা। সেই সাথে বাংলাদেশকে আরও অনেকটাই সক্ষমতার প্রমাণ দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। লন্ডন ক্লিনিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী 2-1 দিনের মধ্যেই তার চিকিৎসার বিষয়ে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। গতকাল লন্ডনে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে বাংলাদেশের চিকিৎসকরা সব সময় যোগাযোগ রাখছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন বেশি চেষ্টা করেছি। আজ এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে। চরম গ্যাস সংকটে রাজধানীবাসী। গত কয়েকদিনে বাসা বাড়িতে গ্যাসের এই সংকট আরও তীব্র হয়েছে। চুলা না জ্বলায় রান্না করতে না পেরে বিকল্প উপায় খুঁজতে হচ্ছে। সংকট বেড়েছে সিএনজি স্টেশনগুলোতেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সিলিন্ডার ভরছে না যানবাহনের।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায় চাহিদা মতন সরবরাহ না পাওয়ায় সহসাই সংকট কাটছে না। সাকিবুর রহমানের রিপোর্ট। যতক্ষণ ম্যাচের কাঠিতে আগুন আছে, গ্যাসের চুলা জ্বলছে, ঠিক ততক্ষণ কাঠির আগুন নিভলে চুলাও বন্ধ। এই হচ্ছে রাজধানীতে পাইপ লাইনে সরবরাহে করা গ্যাসের অবস্থা। রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসিন্দা শাহরিনা সুলতানা, স্বামী আর 3 সন্তানের পরিবার। প্রতিদিন দুপুরের জন্য রান্না করার কথা থাকলেও সেই রান্নার জন্য গ্যাসের অপেক্ষায় থাকতে হয় মাঝরাত পর্যন্ত। পুরো এই যে 5টার আগে উঠি, উঠে রান্না বান্না করি, আবার গ্যাসের বিল দেওয়া হচ্ছে, ইলেকট্রিক চুলা ব্যবহার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তানেরও আক্ষেপ, মায়ের হাতের মজার খাবার আর চাইলেই পাওয়া যায় না, কারণ লাইনে গ্যাস আসে কেবল মাঝরাতে। ভার্সিটিতে ক্লাস থাকে, আমি সকালবেলা যখন যে ক্লাসগুলো থাকে আমি সকালবেলা উঠে খেতে পারি না, তো আমার বাইরের খাবারগুলো খাওয়া লাগে। সিএনজি স্টেশনে এমন লম্বা লাইন দেখে মনে হতেই পারে ব্যবসা মনে হয় ভালোই যাচ্ছে, কিন্তু বাস্তবতা উল্টো। চাপ না থাকায় যানবাহনের লাইন কেবল দীর্ঘ হচ্ছে, গ্যাসের বিক্রি নেমেছে অর্ধেকে। অনেক পাম্পে ঢুকতেই দেয় না, পাম্পে প্রেসার থাকে না, গ্যাস পাওয়া যায় না। 2-3 বার লই, এখানটা লই, ওই জায়গায় 2-3 জায়গায় লই, সময় নষ্ট হয়। ব্যবসা তো খারাপ হবে, যেখানে যদি 700 টাকার গ্যাস যায় সেখানে যদি 300 টাকার গ্যাস যায়, ব্যবসা লস না। সিএনজি চালিত যানবাহন চালকরা জানান, এভাবে চলতে থাকলে গাড়ি চালানোই কঠিন হয়ে যাবে। গ্যাস নিতে এলে হাওয়া ঢুকে, প্রেসার ভালো পাওয়া যায় না। অনেক গাড়ি আছে কিস্তির ভিতরে আনা, মাস শেষে যদি এরকম ভাড়া ঠিক মতো মারতে না পারি, অনেক সময় দেখা যায় যে এই ব্যাংকের কাছে অনেক জবাবদিহি করতে হয়। গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস জানায়, রাজধানীতে তাদের প্রতিদিনের চাহিদা 19,500 মিলিয়ন ঘনফুট, অথচ পাওয়া যাচ্ছে 15,500 মিলিয়ন ঘনফুট। ধনীয় পর্যায়ে আমরা একটা ডিমান্ড দিই পেট্রোবাংলাকে যে এটা মিনিমাম, এটা না হলে আমাদের কাস্টমাররা লো প্রেসারে থাকে। পেট্রোবাংলা কিন্তু আমাদেরকে অ্যালোকেশন অনুযায়ী আমরা যেটা চেয়েছি 19,500 মতো, সেটার এগেইনস্টে আমরা অ্যালোকেশন পেয়েছি হলো মাত্র 15,500। এলএনজি আমদানি সংকট আর গ্যাসের চাপ কম থাকায় সংকট আরো তীব্র হচ্ছে। এলএনজি আমদানি করার কথা, সরকার হয়তো সবগুলো পারে না। শুক্র শনিবারের আগে আমরা এই সিচুয়েশনটাকে মানে গত ডিসেম্বরের লাস্টের দিকে যে সিচুয়েশনটা, ওই অবস্থায় আনতে পারবো না। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী উৎপাদনের শীর্ষে থাকা বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে 2 বছর আগেও দিনে 130 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 98 কোটি ঘনফুট। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাজার থেকে উধাও 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। এর জন্য উৎপাদকদের কারসাজিকে দায়ী করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। চালের বাজারে উত্তাপ এখনো কমেনি, ভরা মৌসুমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মোটা চালের দাম উঠেছে 60 টাকায়, তবে স্বস্তি কেবল শীতের সবজিতে। 30 থেকে 35 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে সব সবজি। মাহিনা রাফেদের রিপোর্ট। একদিকে নির্দিষ্ট পণ্যের ওপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার, দুয়ে মিলে নাভিশ্বাস সাধারণ মানুষের। গত কয়েকদিনে বাজার থেকে উধাও হয়েছে 1 ও 2 লিটারের বোতলজাত সয়াবিন তেল। এর পেছনে দাম বাড়ানোর কারসাজি দেখছেন খুচরা ব্যবসায়ীরা। দাম বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করছে, এখন সরকার মনে বাড়ায় না, এরা আবার তেল বন্ধ করে দিচ্ছে দেওয়া। তেলের দাম যা হওয়া উচিত আমাদের তো নাগালের বাইরে। সরকারের নানামুখী পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। বিক্রেতাদের দাবি, সরবরাহ ঘাটতি দেখিয়ে চালের দাম বাড়াচ্ছে মিল মালিকরা। আসলে সংকট না, ওরা কৃত্রিম সংকট করে চালের দাম বাড়াইছে, প্রতিদিনে 1 টাকা করে বাড়ে। মাছের বাজারে মিশ্র অবস্থা, ইলিশ ও নদীর মাছের দাম কিছুটা বেড়েছে, অন্যদিকে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে চাষের মাছের দাম। তবে মাংসের বাজার ঊর্ধ্বমুখী, খাসির মাংসের দাম উঠেছে 1200 টাকায়। মাছের আমদানি আছে, মাছের দামও কম আছে। গরু 750 টাকা কেজি আর খাসি 1200 টাকা কেজি। মধ্যবিত্তের জন্য অবশ্যই কষ্টকর আমাদের জন্য। যদি ব্যাট টেস্ট কমায় তাহলে নিম্ন লোকেরা কিছু কিনা খাইতে পারবো। বাজারে স্বস্তি কেবল শীতকালীন সবজিতে, নানা রকম সবজিতে ভরপুর প্রতিটি দোকান, দামও ভোক্তার নাগালে। সবকিছুর দাম কমতে, তারপরও ক্রেতা খুব কম আছে, কিন্তু ইনকাম নাই মানুষের। কেনা যায় আমাদের মতো যারা কিনতে পারি আমরা। রমজানকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। মাহিনা আরাফাত, RTV, ঢাকা। সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষা। গেলবারের তুলনায় সুন্দর হয়েছে পরীক্ষা গ্রহণের ব্যবস্থাপনা, এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা। আত্মবিশ্বাসী পরীক্ষার্থীরা জানান, সকলের জন্য সুচিকিৎসা ও দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। অন্যদিকে সন্তানদের আত্মবিশ্বাসে সন্তুষ্ট অভিভাবকরা দেশের মানুষের সেবায় নিজেদের সন্তানদের নিয়োজিত করার প্রত্যাশায় ফলাফলের অপেক্ষায় রয়েছেন তারা।
পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, গতবার থেকে একটু সহজ ছিল। আমি চাই মানুষজন বলুক যে ডাক্তাররা মানে সত্যি সত্যি ভগবানের পরে ডাক্তারদেরকে যে স্থানটা দেওয়া হয়েছে সেই কথাটা আমি সত্যি করে দেখাতে চাই। আমিও চাই যে ওই রকম মানবিক গুণ সম্পন্ন একজন ডাক্তার হোক, যদিও চান্স পায়। বাকি আল্লাহর ইচ্ছা যদি সে চান্স পায় দেশের সেবা করার এবং সুশিক্ষার জন্য সে যথেষ্ট চেষ্টা করে। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের যুব কনভেনশন। সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসতে থাকে। কনভেনশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠ ছাড়িয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা। সমাবেশকে কেন্দ্র করে মৎস্য ভবন, শাহবাগ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দর্শক, এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী রফিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, জানাবেন যে সম্মেলন শুরু হয়েছে কিনা এবং সেই সাথে নেতাকর্মীরা কি বলছেন, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসলামী যুব আন্দোলনের এই আজকের সমাবেশ আসলে শুরু হয়েছে দুপুর 12টা থেকে। সকালে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলনের যিনি সভাপতি মাওলানা নাসির উদ্দিন, তার সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জুমার নামাজের পর এখন দ্বিতীয় অধিবেশন চলছে। সোহরাওয়ার্দী উদ্যানের যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট, সেই গেটে আমি রয়েছি। আমরা এখানে এসে যেটি দেখেছি, সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন পরিবহন করে, বাসে, ট্রাকে করে তারা আসতে থাকে এবং মৎস্য ভবন সহ শাহবাগের আশপাশ এলাকা থেকে তারা মিছিল সহকারে এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ইতিমধ্যে কিন্তু ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যান ইসলামী যুব আন্দোলনের যারা সদস্য রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদের পদচারণায় মুখরিত হয়ে গেছে। এবং শুধু সোহরাওয়ার্দী উদ্যান নয়, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন। আমরা ইতিমধ্যে যদি জানতে পেরেছি, বিকেল 3টে থেকে আসলে দ্বিতীয় অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং এই অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির এবং চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম সাহেব, তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম, তিনিও কিন্তু বক্তব্য রাখবেন। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, সামনেই একটি নির্বাচনের অপেক্ষা করছে জাতি এবং নির্বাচন উপলক্ষে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য বা তাদের পক্ষ থেকে যে বক্তব্য, সে বক্তব্য এই সমাবেশ থেকে আসলে হবে। এবং পাশাপাশি ইসলামী যুব আন্দোলনের আগামী 2 বছরের যে কমিটি, সেই কমিটি কিন্তু আজকে নির্ধারণ করা হবে। তা সব মিলিয়ে এখন এই সোহরাওয়ার্দী উদ্যান এবং আশেপাশের এলাকা কিন্তু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এমন স্লোগানে আসলে মুখরিত হয়ে উঠছে এবং মাঝে মাঝেই কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। তা হাবিবা, এই ছিল সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। জানাবো ন্যাশনাল লাইভ আন্তর্জাতিক সংবাদ। বাতাসের তীব্রতা কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে দাবানল থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেছে। স্থানীয় সময় গেল বুধবার কিছু সময়ের জন্য দাবানল স্তিমিত হয়ে আসে। এতে ভয়াবহ এই দাবানল নিয়ন্ত্রণে বিরামহীন চেষ্টা চালিয়ে যাওয়া অগ্নি নির্বাপন কর্মীদের মনে আশার সঞ্চয় হয়েছে। 2 সপ্তাহের বেশি সময় ধরে ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসে দাবানল ছড়াতে থাকে। ধ্বংসাত্মক এই দাবানলে 25 জন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলস শহরের বড় এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন আবহাওয়াবিদরা জানায় কিছুদিনের মধ্যে দাবানল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস ও দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয়েছে। দীর্ঘ কয়েক মাস আলোচনার পর উভয় পক্ষ এই চুক্তিতে পৌঁছায়। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভা শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করবে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এমন তথ্য জানিয়েছে। যদিও যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় পড়েছে নেতানিয়াহু সরকার। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হতে চলেছে। এদিকে চুক্তি ঘোষণার পর ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত উপত্যকাটিতে 87 জনের মৃত্যু হয়েছে।
coloca em risco os reféns. Qualquer agressão e bombardeio do inimigo pode transformar a libertação do Hamas. Bombardeio israelense atingiu uma posição sobre seu destino. Nesta quinta-feira, o exército israelense anunciou que atingiu cerca de 50 alvos e entre os alvos জানাবো খেলার খবর ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সিগঞ্জের বীর মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2:45 7 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আলফাজ বাহিনী, লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। এদিকে সমান ম্যাচে 14 পয়েন্ট নিয়ে ব্রাদার্স ইউনিয়ন আছে 4-এ। এই ম্যাচে জয় পেলে সুযোগ থাকছে 2-এ ওঠার। একই সময়ে দিনের অন্য 2 ম্যাচে লড়বে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা 4 দল, যেখানে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে পুলিশ এফসি আর ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে নামবে ফকিরপুলের ইয়ংসমেন। দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।